কলকাতা বলা কঙ্কন চ্যানেলের আরও একটি ট্রেন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ট্রাভেল করছি 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে। পুরুলিয়া যাওয়ার জন্য এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন। তো চলো ইন্ট্রোতে বেশি সময় নষ্ট করে মেন ভিডিওতে গিয়ে ট্রেন সম্বন্ধে যাবতীয় ডিটেলস তোমার সাথে শেয়ার করা যাক। আজকে আমি আমার জার্নিটা স্টার্ট করলাম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। এই চক্রধরপুর এক্সপ্রেস 19 বা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, সেই জন্য আমি সেই প্ল্যাটফর্মে গিয়ে প্যাসেঞ্জার লিস্টে আমি আমার নামটা খুঁজতে লাগলাম। নাম যদি না থাকে তাহলে তো ট্রেনে উঠলে টিটি কাকু নামিয়ে দেবে, তাই জন্য নামটা আমি ফার্স্টে খুঁজতে লাগলাম। আজকে একটা নতুন দিন আর নতুন একটা জার্নি স্টার্ট করছি। এটা আমার থার্ড ট্রেন ব্লগ চ্যানেলে। তো আজকে আমি ট্রাভেল করছি 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে। তো এটা চক্রধরপুর অবধি যায়, কিন্তু আমি চক্রধরপুর যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। আর এখান থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে অলমোস্ট 12:05 আর পুরুলিয়া পৌঁছাবে অলমোস্ট 6:30 কাছাকাছি, যদি ট্রেন লেট না করে। তো এখনও পর্যন্ত ট্রেনের কোনো আতাবাতা নেই। আমি এখন চলে এসেছি 20 নম্বর প্ল্যাটফর্মে। হয় 20 বা 19-এ ট্রেনটা আসবে। তো ট্রেনটা আসুক, তারপরে ট্রেনের সম্বন্ধে যাবতীয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আগের দুটো ট্রেন ব্লগের মতো এই ট্রেন ব্লগটাও তোমরা ভালো করে সাপোর্ট করো, আর আমিও চেষ্টা করছি যতটা ইনফরমেশান দিয়ে ভিডিওটা বানানো যায়। তো চলো যাওয়া যাক আর এই জার্নিটা স্টার্ট করা যাক। ট্রেন তো এখনও প্ল্যাটফর্মে আসেনি। যতক্ষণ না ট্রেন আসে এই ট্রেন সম্বন্ধে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, 180-13 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, এই দুটো ট্রেন একসঙ্গে হাওড়া থেকে জয়েন্ট হয়ে ছেড়ে আদ্রা অবধি যায়। যেমন তোমরা ছবিটায় দেখতে পাচ্ছ, আদ্রায় পৌঁছে আদ্রায় গিয়ে 12 থেকে 15 মিনিট ট্রেনটা দাঁড়ায়। সেখানে গিয়ে ট্রেনটা দুভাগে ভাগ হয়ে যায়। দুভাগে ভাগ হয়ে 180-13 চলে যায় বোকারো স্টিল সিটির উদ্দেশ্যে, আর 180-11 চলে যায় চক্রধরপুরের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন আসার সাথে সাথেই ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি লেগে গেল। এবার আমি ট্রাভেল করছি থার্ড এসি কোচে। তো চলো আমি যে কোচে এবং যে সিটে ট্রাভেল করছি ওটা তোমাদের সাথে একবার দেখিয়ে নিই। এই ভ্রমণে আমার কোচ নাম্বার হচ্ছে B2 আর সিট নাম্বার হচ্ছে 15। আর তোমরা জানোই যে এটা থার্ড এসি কোচ। থার্ড এসি কোচে দুদিকে তিনটে করে 6টা সিট থাকে, আর সাইড আপার আর সাইড লোয়ার থাকে, আর সব দিকে কিন্তু চার্জিংয়ের পোর্টও তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমরা একটা বালিশ, দুটো বেডশিট আর তোমরা গায়ে দেওয়ার জন্য কম্বলও পেয়ে যাবে। যেহেতু আমি শীতকালে ট্রাভেল করছি, কম্বল তো ছিল। গরমকালে যদি তোমরা ট্রাভেল করো, যেহেতু এসি চলে, তোমরা কিন্তু কম্বল চাইলে অবশ্যই পেয়ে যাবে। প্রতি কোচে দু সাইডে একটা করে তো বেসিন আছে, আর দুটো করে টোটাল 4টে তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে, একটা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল। যেহেতু আমি থার্ড এসিতে ট্রাভেল করছি, বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট লেটে ট্রেন হাওড়াকে বিদায় জানিয়ে রওনা দিল আমার গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে। এবার তোমাদের এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে নিই। ট্রেনটির ফার্স্ট রান হয় 1 জানুয়ারি 1907 সালে। ট্রেনটি হাওড়া থেকে রাত্রি 12:05 ছেড়ে পুরুলিয়া পৌঁছায় ভোর 6:30টার সময়। ট্রেনটি হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছাতে টোটাল 323 কিলোমিটার জার্নি কভার করে 6 ঘন্টা 25 মিনিট সময়। আর এর মধ্যে ট্রেনটি 20খানা স্টেশনে দাঁড়ায় আর 49টি ইন্টারমিডিয়েট স্টেশনের ওপর দিয়ে যায় পুরুলিয়া পৌঁছানোর জন্য। ট্রেনে কোনো প্যান্ট্রি কার ক্যাটারিং সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস। ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিনই চলে। ট্রেনটাতে একটা জেনারেল কোচ, 5টা স্লিপার কোচ, দুটো থার্ড এসি কোচ, একটা সেকেন্ড এসি কোচ, আর একটা সেকেন্ড এসি আর ফার্স্ট এসি কম্বাইন্ড কোচ আছে। ট্রেনটি হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছাতে স্লিপারে খরচা পড়ছে 220 টাকা, থার্ড এসিতে খরচা পড়ছে 585 টাকা, সেকেন্ড এসিতে খরচা পড়ছে 830 টাকা, আর ফার্স্ট এসিতে খরচা পড়ছে 1375 টাকা। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি 23 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছালো বাউরিয়া স্টেশনে। ট্রেনটি এখানে দাঁড়ায় 1 থেকে 2 মিনিট মতো। তোমাদের একটা
ইনফরমেশন না, একটা জিনিস বোঝাই আমি, সেটা হচ্ছে ট্রেনটা রাত্রি 12:05 ছাড়ে। তো আমরা রাত্রি 12টা হয়ে গেলে নতুন দিন পড়ে যায়, কিন্তু আমরা সকালবেলা যখন সূর্য ওঠে তখনই নতুন দিন ধরি। তো এই ট্রেনটা এরকম টাইমে বলে অনেকের কিন্তু ট্রেনটা ছেড়ে চলে যেতে পারে, ট্রেনটা ভুল ভাবতে পারে যে মানে 12টার পরে ট্রেন, সো পরের দিন এসে অ্যাভেল করতে গেলে ট্রেন কিন্তু পাবে না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তোমরা প্ল্যান করছো যে শনিবার ঘুরতে যাবে পুরুলিয়ার জন্য, তো তোমাদের টিকিট কাটতে হবে, তোমরা ভাবছো যে শুক্রবার রাত্রে টিকিট কাটবে, তো সেটা কিন্তু হবে না। সো শনিবার রাত্রে টিকিটটা হবে, মানে 12টার পরে শনিবার পড়ে যাবে, শনিবার রাতে টিকিটটা কাটা হবে। সো এই জিনিসটা টিকিট কাটার সময় আর বুকিং হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু একবার দেখে নেবে যে ডেটটা। সো শুক্রবার রাত্রি তোমাদের স্টেশনে আসতে হবে, তারপরে 12টা বেজে গেলে শনিবার পড়ে গেলে ট্রেনে জার্নি করতে হবে। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবে যাতে ট্রেনটা না মিস হয়। আমি ইউটিউবে অনেক দেখছিলাম যে এরকম টাইমিংয়ের জন্য অনেকে ট্রেন মিস করে, সো এটা একটু মাথায় রাখবে তোমরা। বাউরিয়ার পর ট্রেনটা 29 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছায় ফুলেশ্বর স্টেশনে। তারপরে ট্রেনটি 31 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছায় উলুবেড়িয়া স্টেশনে। আর তারপরে ট্রেনটা 44 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছায় বাগনান স্টেশনে। এই তিনখানা স্টেশনেই ট্রেনটা দাঁড়ায় 1 থেকে 2 মিনিট মতো। 4খানা হল্ট স্টেশনে দাঁড়িয়ে এবং 32খানা ইন্টারমিডিয়েট স্টেশনের ওপর দিয়ে ট্রেনটা চলে 114 কিলোমিটার জার্নি কভার করে ট্রেনটা এসে পৌঁছালো খড়গপুর জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 7 থেকে 8 মিনিট মতো। ট্রেন খড়গপুর জাংশনকে বিদায় জানিয়ে রওনা দিল তার নেক্সট হল্ট স্টেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মেদিনীপুরের জন্য। মেদিনীপুর এলে কতক্ষণ কি দাঁড়াচ্ছে তোমাদের বলছি। খড়গপুরের পর 227 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো মেদিনীপুর স্টেশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 2 থেকে 3 মিনিট মতো। 151 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো তার 7 নম্বর হল্ট স্টেশনে, সেটা হচ্ছে শালবনী। এখানে ট্রেনটি দাঁড়ায় 2 থেকে 3 মিনিট মতো। শালবনীর পর ট্রেনটি 163 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালো চন্দ্রকোনা রোড স্টেশনে। এখানেও ট্রেনটি দাঁড়ায় ওই 2 থেকে 3 মিনিট মতো। 200 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো বিষ্ণুপুর জাংশনে। বিষ্ণুপুর আমি কিছুদিন বাদেই ঘুরতে যাব, যবে ঘুরতে যাব এই ভিডিওর মধ্যে আই বাটনে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেব। এখানে ট্রেনটি দাঁড়ায় 3 থেকে 4 মিনিট মতো। বিষ্ণুপুরের পরে ট্রেনটি 214 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালো অন্ডগ্রামে। এখানে ট্রেনটি দাঁড়ায় ওই 2 থেকে 3 মিনিট মতো। 230 কিলোমিটার জার্নি করে ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 3 থেকে 4 মিনিট মতো। বাঁকুড়া জাংশন থেকে আমি কিন্তু গেছিলাম মুকুটমণিপুর, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি এসে গেছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর 244 কিলোমিটার জার্নি করে ট্রেন প্রথমে দাঁড়ায় ছাতনা স্টেশনে। তারপর 253 কিলোমিটার জার্নি করে ট্রেন এসে দাঁড়ায় ঝন্টি পাহাড়িতে। 262 কিলোমিটার জার্নি করে ট্রেন তারপরে এসে দাঁড়ায় সিরজাম স্টেশনে। 269 কিলোমিটার জার্নি করে ট্রেন তারপরে এসে দাঁড়ায় ইন্দ্রাবিল স্টেশনে। তারপরে ট্রেন 275 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছায় মিটিয়াল স্টেশনে। ট্রেনটি এই 5খানা স্টেশনে অলমোস্ট ওই 1 থেকে 2 মিনিট মতো দাঁড়ায়। ঘড়িতে এখন হয়ে গেছে সময় 6:20, আর 6:20তে বাইরে আস্তে আস্তে করে আলো ফুটেছে, আর চারদিকে মারাত্মকভাবে ফগ হয়ে রয়েছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না। গরম গরম 1 কাপ লিকার চা নিয়ে নিয়েছে, আদা দেওয়া, 10 টাকা নিয়েছে। ট্রেনের ওই দুধ চায়ের থেকে কিন্তু লিকার চাটা বেশি ভালো। আর 10 মিনিটের মধ্যেই আদ্রা জংশনে পৌঁছাবে, তো চাটা দিয়ে দিনটা শুরু করি। অনেকটা জানি না, অনেকটা সাইট সিন করতে হবে, তো এটা দিয়ে রেডি হচ্ছি। আদ্রা এলে তোমার সাথে দেখা হচ্ছে। ট্রেনটি 283 কিলোমিটার জার্নি করে 16খানা স্টেশনে দাঁড়িয়ে এবং 47খানা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে গিয়ে ফাইনালি এসে পৌঁছালো আদ্রা জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 12 থেকে 13 মিনিট মতো। এটাই হচ্ছে সেই স্টেশন যেখানে 180-11 আর 180-13 দুখানা ট্রেন ভাগ হয়ে
একটা চলে যায় চক্রধরপুরের জন্য, আরেকটা চলে যায় বোকারো স্টিল সিটির উদ্দেশ্যে। ঘড়িতে এখন 6:35, ট্রেন এসে পৌঁছালো আদ্রা জাংশনে। এখানে অলমোস্ট ট্রেন দাঁড়াচ্ছে 10 মিনিট মতো, মানে খড়গপুর জাংশনে দাঁড়াতো ওই 7 থেকে 8 মিনিট, তারপরে এখানে দাঁড়াচ্ছে 10 মিনিট। তো এখানেই বেশিক্ষণ দাঁড়াচ্ছে খড়গপুরে পরে। আদ্রা জাংশন ছাড়ার পর ট্রেনটি 290 কিলোমিটার জার্নি করে প্রথমে এসে পৌঁছায় গড় ধ্রুবেশ্বর স্টেশনে। তারপরে ট্রেনটি 297 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছায় আনারা স্টেশনে। তারপর ট্রেনটি 310 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছায় কুস্তৌড় স্টেশনে। ট্রেনটি এই তিনখানা স্টেশনেই দাঁড়ায় ওই 2 থেকে 3 মিনিট মতো। 322 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন ফাইনালি এসে পৌঁছালো পুরুলিয়া জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় ওই 6 থেকে 7 মিনিট মতো। ব্যাগপত্র কাঁধে নিয়ে নেমে পড়লাম পুরুলিয়া স্টেশনে, আর এখান থেকে ট্রেনকে টাটা করে দিলাম, কারণ ট্রেনটা এখান থেকে রওনা দিল চক্রধরপুরের উদ্দেশ্যে। অলমোস্ট 7.5 ঘন্টা জার্নি আর 20খানা হল্ট স্টেশন টপকে চলে এলাম পুরুলিয়াতে। আর যদি বলি ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর চক্রধরপুরে থার্ড এসিতে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি চক্রধরপুরে নর্মাল মানে স্লিপারেও আমি জার্নি করেছি, যেটা বাঁকুড়া আর বিষ্ণুপুরের জন্য। তো জেনারেল বলছি, নর্মাল স্লিপারে ওয়াশরুমের একটু মানে অপরিষ্কারের প্রবলেম আছে, বাট থার্ড এসিতে সেই প্রবলেম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেখানে কোচও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু ট্রেনটা অলমোস্ট 1 ঘন্টা লেট করেছে। তো এবার রওনা দিচ্ছি পুরুলিয়া স্টেশনের বাইরে, সেখান থেকে আজকের পুরুলিয়া সফর শুরু করব। অনেকগুলো সিঁড়ি আর ওভারব্রিজ টপকে চলে এলাম পুরুলিয়া স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে তোমরা 4 চাকার গাড়ি, টাটা সুমো পেয়ে যাবে। তোমরা যদি তাদের সাথে ঘুরতে চাও অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নিও। আমিও তাদের সাথে ঘুরছি না, আমার আগে থেকে গাড়ি বুক করা ছিল উত্তমদা। তো উত্তমদা আমাকে পিক করতে স্টেশনের বাইরে চলে এসছে। তো উত্তমদার গাড়ি করেই আজকে সমস্ত সাইট সিন শুরু করব। তো পুরুলিয়া এসে গেছি। আর পুরুলিয়া এসে প্রথমে যাচ্ছি আমি যে হোটেল বুক করেছি সেই হোটেলের জন্য। তো আজকে হোটেলে যাওয়ার পরে যার সাথে সাইট সিন করবো উত্তমদা, এই যে উত্তমদা। আর উত্তমদা বলেছিল স্পেশালি কলকাতা থেকে আসার সময় রসগোল্লা নিয়ে আসার জন্য, তাই আমি রসগোল্লা উত্তমদার জন্য নিয়ে এসেছি। আর উত্তমদা আসার পরে এখানকার স্পেশাল গুড়ের লাড্ডু দিয়েছে। তো গুড়ের লাড্ডুটা এখন আমি রেখে দিয়েছি, খাবো, ওটা ভিডিওতে করব না। যখন আমি দোকানে যাব তখন কিনবো, তখন আমি আরও ভিডিওটা করব। হোটেলে যাওয়ার আগেই স্টেশনের খুব কাছেই রয়েছে এই জেলেপাড়া দুর্গা মন্দিরটি। এই মন্দিরটি খুবই সুন্দর, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো। তো স্টেশনে নামার পর থেকেই এখনো হোটেল পৌঁছায়নি, কিন্তু আমার সাইট সিন শুরু হয়ে গেছে। দুর্গা মন্দির দেখে চলে এলাম রাস মন্দির দেখতে, বা যেখানে মেন পুরুলিয়ার রাসমেলাটা হয়। এবার এর সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে নিই। হোটেল তো যাচ্ছিলামই, হোটেলে যাওয়ার পথে উত্তমদা আমাকে বললো যে এখানে রাস খুব বিখ্যাত, রাস মেলা বসে। তো মন্দিরটা তোমাদের সাথে দেখালাম। উত্তমদা থেকে শুনে, উত্তমদা এই মেলাটা কখন হয়? এটা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হয়। ডিসেম্বরের প্রথম দিকে, মানে আমি মিস করে গেলাম। হ্যাঁ, আপনি মিস করে গেলাম। মানে তোমরা যদি ভিডিও আসার পরে 2024-এর এন্ডে আসার প্ল্যান করো, তাহলে কিন্তু ডিসেম্বরে কবে নাগাদ হয়? রাস পূর্ণিমার 1 সপ্তাহ পর থেকে। রাস পূর্ণিমার 1 সপ্তাহ পর থেকে। তো রাস পূর্ণিমার 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তোমরা আসো প্ল্যান করে এই জায়গায়। তখন এই সৌন্দর্যটা আলাদা হয়ে যায়, চারদিকে দোকান বাজার ভরে যায়। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটা পুরো আরো ভালো করে সাজানো হয়। কদিন হয় মেলাটা গো? পুরোপুরি 1 মাস থাকে। 1 মাস থাকে, কিন্তু অনুষ্ঠানগুলো মোটামুটি আপনার 7 দিন চলে। অনুষ্ঠান 7 দিন চলে, মেলা 1 মাস থাকে। বিভিন্ন রকম নাটক, বাউল গান, যাত্রা, লোকাল সংস্কৃতি, ছৌ নাচ এখানে সব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আশেপাশে আপনার এই আশেপাশে হোটেলও আছে, থাকার ব্যবস্থা আছে আশেপাশে। হ্যাঁ, আছে তো আছে। এখানে যদি কেউ এসে রাসমেলার যে এনজয় নিতে চায়, সামনে কোনো হোটেল বুক করলে ভালো হয়। এতক্ষণে ট্রেন জার্নির পরে দুখানা সাইট সিন পয়েন্টও কিন্তু ঘুরে দেখলাম। এবার আমার যাওয়ার পালা আমার বুক করা হোটেলে। তো আজকের এই ট্রেন ব্লগটা এখানেই শেষ করলাম।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে পুরুলিয়ার ট্রাভেল সিরিজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।